প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি তিন গোয়েন্দা ভলিউম ৫, গল্প মহাকাশের আগন্তুক। এখন শুরু করছি চতুর্থ অংশ বা শেষ অংশ। ১৩। তাড়াতাড়ি কাজ সারতে হবে, যে কোনো সময় যে কেউ ফিরে আসতে পারে। শুরু করলো ড্যাম সানের ঘর থেকে। কয়েকটা ট্রফি পাওয়া গেল, কোনো প্রতিযোগিতায় জিতে পেয়েছে বোধহয়। কোনো চিঠি নেই, কারো কাছে লেখেও না, কারো কাছ থেকে পায়ও না। ব্যক্তিগত জিনিসপত্র বিশেষ কিছু নেই। নিঃসঙ্গ মন্তব্য করল কিশোর। জিনিস টিনিসের লোভ নেই। তাহলে সোনার লোভও নেই, ঠিক বলল মুসা। সে কথা বলা যায় না। ভালো অফার পেয়েই তো এক রান ছেড়ে আরেক জায়গায় এলো। তবে সেটা টাকার লোভ না হয়ে কাজের লোভেও হতে পারে। ওরকম মানুষ আছে। জিনিসপত্র যা আছে দেখে তো মনে হয় সহজ সরল জীবনযাপনই পছন্দ করে। হান্স কাপলিংয়ের ঘরে ঢুকলো ওরা। একটা বুকসেল বইয়ে ঠাসা, অধিকাংশই বিজ্ঞানের বই। হাইড্রোলিক পাওয়ার, ইলেকট্রিসিটি, এরোডিনামিক্স, এসব। বিছানার নিচেও স্তূপ হয়ে আছে বই। ওগুলোর বেশিরভাগ ফিকশন। পেপার ব্যাগ আছে অনেক। মহাকাশের ব্যাপারে আগ্রহ প্রচুর, বোঝা গেল। কিছু বইয়ের নামও অদ্ভুত। দেখো, একটা বই তুলে নিল মুসা। দ্য এনশেন্ট ফিউচার, করসাবে করসাকভের লেখা। এর লেখা একটা বই পড়তে দেখেছি মিসেস কুপারকে। হ্যাঁ, প্যারালেসস, বলল কিশোর। এই যে আরও একটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে রবিন। দরজা খুলেছে। জোরে জোরে বইয়ের নাম পড়ল। দ্য ক্রাউডেড কসমস, দ্য সেকেন্ড ইউনিভার্স, ব্ল্যাক হোলস অ্যান্ড ভ্যানিশিং ওয়ার্ল্ডস। আরও অনেক আছে একই ধরনের বই। বাব্বারে, বলল মুসা। মহাকাশে কি এতই ভিড়? কি জানি, হাত নাড়ল রবিন। তবে মহাকাশের ব্যাপারে ক্যাপলিংয়ের মেলা আগ্রহ। মিস্টার কুপারের ব্যাপারেও কি? কিন্তু উল্টো কাজ করছে ডাকাতেরা। শশারের ব্যাপারে মিস্টার নন, মিসেস কুপার আগ্রহী। শশার দেখিয়ে কি মিস্টার কুপারের কিছু করতে পারবে? কিন্তু তিনি ভয় পাবেন। নিজের চোখে অবিশ্বাস তো করতে পারবেন না, কিশোর বলল। আর নিজ ধারণার উপর বিশ্বাস তার খুব বেশি। ভয় পান আর না পান, আগ্রহী তো হয়ে উঠেছেন। মিসেস কুপার বললেন না, সারা রাত না ঘুমিয়ে শশারের বই ঘেটেছেন। তার মানে ডাকাতদের ধারণাই ঠিক হচ্ছে। কিন্তু ওরা মিস্টার কুপারের স্বভাব এতখানি জানলো কিভাবে? কিশোর, মুসা বলল, আমরাই হয়তো ভুল করছি। সত্যি হয়তো স্পেসশিপ নেমেছিল। না, তাহলে ডাকাতগুলো সৈন্য সেজে গেটের ধারে আস্তানা গেড়েছে কেন? তা বলতে পারবো না। কিন্তু ফ্লাইং সসার দেখালেই মিস্টার কুপারের মতো লোক সোনা বের করে ফেলবেন, আমার বিশ্বাস হয় না। বেশ, তোমার কথাই ধরো। তোমাকে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যেতে বাধ্য করা হলো। সঙ্গে কি নেবে? যেটা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হবে। কিন্তু এখনও কেউ মিস্টার কুপারকে বলেনি সোনাগুলো নিয়ে জলদি এসো, উড়ে যাই। নরম করে নিচ্ছে, বিশ্বাস করিয়ে নিচ্ছে ফ্লাইং সসার সত্যি আছে। জবাবটা দিল রবিন। আলমারির বইগুলো দেখালো। কিন্তু এসব কেন? হয়তো সায়েন্স ফিকশন ভালো লাগে ক্যাপলিংয়ের, কিশোর বলল। তবে ওর উপর চোখ রাখা দরকার। সে ঘর থেকে বেরিয়ে হল পেরিয়ে এসে জোয়ান মার্টিঙ্গেলের ঘরের দিকে এগোলো ওরা। নোংরা। দরজা খুলেই বলে উঠল মুসা। সরিয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, অগোছালো। কাচের টিউব, বোতল, শিশি পড়ে আছে যেখানে সেখানে। হালকা ম্যাগাজিন, সস্তা প্রেমের উপন্যাস আর জুতো স্যান্ডেল জড়াজড়ি করে আছে। ড্রেসিং টেবিলের উপর মেকআপের উপকরণ, কোনোটা উল্টানো, কোনোটা কাত হয়ে আছে। কিন্তু বন্ধ কিছু মুখ, কিছু মুখ খোলা। চুলের কাঁটা আর ফিতে তালগোল পাকিয়ে আছে। ড্রেসিং টেবিলের ড্রয়ারেরও একই দুর্গতি। বসে খাটের নিচে উকি দিল মোসা। সায়েন্স ফিকশন পড়ে? আছে বই? জিজ্ঞেস করলো রবিন। না, মুসা বলল। ধুলো আর একজোড়া
জুতো ছাড়া কিচ্ছু নেই। বিছানার পাশে রাখা ছোট টেবিলটার কাছে এগিয়ে গেল কিশোর। ডয়ার খুলল। কিছু লোশন আর ফিতে আর কয়েকটা ফটোগ্রাফ। ছবিগুলো তুলে নিল সে। সৈকতে তোলা জোয়ানের একটা ছবি, আর একটা ছবিতে একটা কাঠের বাড়ির সামনের সিঁড়িতে বসে আছে, হাসছে। কোলে একটা ছোট জাতের কুকুর। অপেক্ষাকৃত বড় আকারের ছবিতে শাটিনের ব্লাউজ আর কাগজের টুপি পরে আছে সে। একটা টেবিলের সামনে বসা, তার পাশে বসা কালো চুল ঘাড় মোটা এক লোক। পেছনে বেলুনের সমারোহ। লম্বা লালচে চুলওয়ালা একটা মেয়ে নাচছে দাড়িওয়ালা এক তরুণের সঙ্গে। নিউ ইয়ার্স ইভ পার্টি, রবিন বলল। মাথা ঝোঁকালো কিশোর। ছবিগুলো রেখে দিল ডয়ারে। এরপর চলল ওরা জেনি এস্টারের ঘরে। সাজানো গোছানো সিমসাম। জোয়ানের ঘরের ঠিক উল্টো। যেখানে যেটা রাখা উচিত সেখানেই রাখা আছে। কসমেটিক খুব সামান্য। দেরাজে হ্যাঙ্গারে ঝোলানো কিছু কাপড়। বাকিগুলো সুন্দরভাবে ভাঁজ করে একটার উপর আরেকটা সাজিয়ে রাখা হয়েছে তাকে। চীনামাটির তৈরি ছুটন্ত ঘোড়ার একটা প্রতিকৃতি রাখা হয়েছে দেরাজের উপরে। জানালার নিচে একটা বুককেস, তাতে কিছু বই। জন্তু জানোয়ারের যত্ন কী করে নিতে হয় তার উপর লেখা। জানোয়ারের পাগল, বলল মুসা। কিছুই নেই। একটা ডয়ার ঠেলে বন্ধ করে সোজা হলো কিশোর। চলো ব্যানারের ঘরে। ওখানেও পাওয়া গেল না কিছু। চাষবাসের উপর কয়েকটা বই, কখন কোন শস্য বুনতে হবে তার কিছু লিস্ট আর শিডিউল। নিচতলার বড় লিভিং রুমটায় নেমে এলো ওরা। পুরনো সোফা, চেয়ার, প্রাচীন ম্যাগাজিন। ভাড়ার ঘরেও কিছু পাওয়া গেল না, শুধু খাবারে বোঝাই। অনেক সময় খুঁজলে পাওয়া যায় না, অবশেষে বলল কিশোর। অথচ অন্য সময় আপনিই চোখে পড়ে। চলো মিসেস কুপারের সঙ্গে কথা বলি। সৈন্যগুলো যে ভুয়া, এটুকু অন্তত জানানো দরকার। দরজায় টোকা দিল কিশোর, সাড়া নেই। থাবা দিল, তবু জবাব এলো না। শেষে হাতল ঘুরিয়ে ঠেলে খুলে ফেলল পাল্লা। ডাকলো, মিসেস কুপার। খাবার ঘরে আঁচড়ের শব্দ আর বিচিত্র খসখস আওয়াজ হচ্ছিল। কিশোর ডাকতেই থেমে গেল। কে? মহিলা কণ্ঠ। আমি কিশোর। রান্নাঘরের ভেতর দিয়ে খাবার ঘরে এসে ঢুকলো ওরা। জেনি অ্যাস্টার বসে আছে। সামনে টেবিলে রাখা ছোট একটা রেডিও আর একটা টেপ রেকর্ডার। মুখ তুলে তাকালো জেনি। মিসেস কুপারকে খুঁজছো? দোতলায়। রেডিওটার দিকে ইঙ্গিত করে বলল কিশোর। কথা বলে? খালি খড়খড় করে। মিসেস কুপার বললেন চালু করে দিয়ে বসে থাকতে, কিছু বললে রেকর্ড করে রাখতে। একটা সুইচ টিপে তারপর নব ঘুরিয়ে ভলিউম বাড়িয়ে দিল সে। শুরু হলো খড়খড়। হঠাৎ থেমে গেল। তার জায়গায় ঠাঁই নিল গুঞ্জন। আরে, বলে উঠল জেনি। কি হলো? রেকর্ডারে রেকর্ডিং সুইচ টিপে দিল সে। আলবার্ট কুপার, বেজে উঠল রেডিওর স্পিকার। সুরেলা, ভারী একটা যান্ত্রিক কণ্ঠ। আলবার্ট হেনরি কুপার, মার্কারি শিপ X-10 থেকে বলছি। আলবার্ট এবং জেলডা কুপারকে চাইছি। আবার বলছি, আলবার্ট এবং জেলডা কুপারের সঙ্গে যোগাযোগ করতে চাইছি। মিস্টার কুপার। সর্বনাশ, চেঁচিয়ে উঠল জেনি। এ তো মেসেজ। এই, ছেলেদের দিকে ফিরল। জলদি রাখো, ডেকে আনো, তাড়াতাড়ি। 14। মার্কারি শিপ X-10 থেকে বলছি। আবার শোনা গেল রেডিওর স্পিকারে। আলবার্ট এবং জেলডা কুপারকে চাইছি। তোমাদের বায়ুমণ্ডল থেকে 300 মাইল দূরে আছি এখন আমরা। খাবার ঘরে ঢুকলেন মিস্টার এবং মিসেস কুপার। এত বেশি কুঁচকে গেছে কুপারের ভুরু, দুদিকের দুই মাথা প্রায় মিশে যাওয়ার অবস্থা। স্থির চোখে তাকিয়ে আছেন রেডিওর দিকে। তোমাদের গ্রহের কেন্দ্রবিন্দুতে প্রচণ্ড গণ্ডগোল লক্ষ্য করছে আমাদের ইনফ্রারেড স্ক্যানার। খুব তাড়াতাড়ি ভয়াবহ ভূমিকম্প ঘটতে যাচ্ছে। আগ্নেয়গিরির ভেতরেও গোলমাল দেখা যাচ্ছে। বড় বেশি অশান্ত হয়ে উঠেছে। কাত হয়ে গেছে পৃথিবী। সরে যাচ্ছে মেরুর বরফ। পুরো মেরু অঞ্চল সরে যাবে মনে হচ্ছে বিষুবরেখার কাছে। ইতিমধ্যেই গলতে শুরু করেছে বরফ। সাগরের উচ্চতা বাড়ছে। সমুদ্র সমতলের নিচে তলিয়ে যাচ্ছে শহরগুলো। মাই গড, কেঁদে ফেলবেন যেন জেনি।
বাজে কথা বলছে, তাই না মিসেস কুপার? বাজে কথা। জবাব দিলেন না মিসেস কুপার। বেছে বেছে কিছু মানুষকে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ওমেগা গ্রহের সুপ্রিম কাউন্সিল, বলে চলল রেডিও। পৃথিবী একেবারে ধ্বংস হয়ে না গেলে, আবার সব ঠিক হয়ে গেলে তাদেরকে ফিরিয়ে দিয়ে আসা হবে পৃথিবীতে, যাতে নতুন করে আবার সভ্যতা সৃষ্টি করতে পারে। বাছাই করে লোকদের মধ্যে বাছাই করা লোকদের মধ্যে আলবার্ট আর জেলডা কুপারের নামও আছে। গত রাতে তোমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পারিনি। আজ রাতে মিশন শেষ করার চেষ্টা করব আরেকবার। রাত ঠিক 10টায় নামবো আমরা পৃথিবীতে। আমাদের যেসব লোক আছে তাদের তুলে নিতে সাহস থাকলে, আমাদের কথা বিশ্বাস করলে, মিস্টার এবং মিসেস কুপারকে তাদের রাঞ্চের বাঁধের ধারে অপেক্ষা করতে অনুরোধ করছি। আবার বলছি, রাত 10টায় নামবো ওখানে আমরা। ইচ্ছে করলে তারা তাদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে আসতে পারে, যদি ধ্বংস থেকে বাঁচতে চায়। চুপ হয়ে গেল কণ্ঠ। মুহূর্ত পরেই আবার খড়খড় করে উঠল স্পিকার। এগিয়ে এলেন মিস্টার কুপার। রেকর্ডারের রেকর্ডিং সিস্টেম অফ করে দিয়ে যন্ত্রটা তুলে নিয়ে বের হয়ে গেলেন ঘর থেকে। সিঁড়িতে পায়ের শব্দ শুনে বোঝা গেল দোতলায় যাচ্ছেন। মিসেস কুপার, কিশোর বলল, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। মাথা নাড়লেন মিসেস কুপার। চেহারা ফ্যাকাশে। পরে বলে তিনিও বেরিয়ে গেলেন। রেডিওটার দিকে তাকিয়ে স্থির বসে আছে জেনে। শুনলে? ফিসফিস করে বলল সে। মনে হয় আমরা। চেয়ার ঠেলে উঠে রেডিওটা হাতে নিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ভীষণ ভয় পেয়েছে যেন। বাইরে গিয়ে জোয়ান মার্টিংয়েলের নাম ধরে ডাকতে শুরু করলো। কিশোরের দিকে তাকালো মুসা। কি হবে? মরবো না আমরা, বলল গোয়েন্দা প্রধান। শিওর? শিওর। তোমার কথাই যেন সত্যি হয়। মুসার গলা কাঁপছে। বেরিয়ে এলো ওরা। বাইরে শেষ বিকেলের রোদ। জেনি কিংবা জোয়ানের ছায়াও দেখা গেল না। একদল পুরুষ আর মহিলা এগিয়ে আসছে এদিকে, হাতে কাজের যন্ত্রপাতি। কথা বলতে বলতে আসছে। ছেলেদের কাছাকাছি এসে তাদের দিকে চেয়ে মাথা নোয়ালো এক তরুণ। 1 মিনিট। লোকটার হাত ধরল কিশোর। কি? পৃথিবীর ধ্বংস হওয়ার ব্যাপারে আপনাদের কি ধারণা? ফিরে তাকালো লোকটা। তার সঙ্গীদের কয়েকজন ঘরে ঢুকে গেছে, কয়েকজন পথেই দাঁড়িয়ে এদিকে চেয়ে আছে তার অপেক্ষাতেই। কেউ বলছে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, অস্বস্তি ভরা কণ্ঠে বলল লোকটা। কেউ বলছে পৃথিবী না, শুধু ক্যালিফোর্নিয়া তলিয়ে যাবে সাগরের তলায় চিরকালের জন্যে। সৈন্যদের কথা কি বলে ওরা? কি আর বলবে, সৈন্যরাও তো মানুষ, ওরাও ভয় পেয়েছে। শুনলাম অফিসারের কথা মানছে না, সমানে মদ খেয়ে চলেছে। কিছুতেই নাকি থামাতে পারছে না অফিসার। ওরাও বুঝতে পেরেছে ভয়ানক কিছু ঘটবে পৃথিবীতে। এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে কেউ? অন্য কোথাও চলে যাবার কথা? না। দুপুরে মিস্টার কুপারের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি বললেন কারো যাওয়ার ইচ্ছে থাকলে চলে যেতে পারে, তিনি বাধা দেবেন না। কিন্তু কেউ যেতে রাজি না। এখানে প্রচুর খাবার আছে, উঁচু জায়গা আছে, বাঁচার চেষ্টা তো করা যাবে। অন্য কোথাও গেলে এই সুবিধাও পাবো না, তাই, বলল কিশোর। সঙ্গীদের নিয়ে চলে গেল লোকটা। বরিশকে আসতে দেখা গেল। পার্কিং এরিয়ার দিক থেকে আসছে। কাছে এসে বলল, এই কিশোর, কী সব শুনছি? একটু আগে মাঠে গিয়েছিলাম, সবাই ভয়ে অস্থির। কী সব নাকি বলছেন মিস্টার কুপার? শুনেছি, জবাব দিল কিশোর। আমাদের তাহলে রকি বিচে চলে যাওয়া দরকার। এখানে মোটেই ভাল লাগছে না আমার। প্লিজ বরিশ, থামো, এত ভয় পাওয়ার কিছু নেই। কিশোরের মুখের দিকে তাকালো বিশালদেহী ব্যাভারিয়ান। তুমি বলছো? যেন কিশোর বললেই সব সমস্যার সমাধান হয়ে গেল। মনে হচ্ছে তুমি কিছু জানো। জানি, সব শয়তানি। আগে এত শিওর ছিলাম না, খানিক আগে রেডিওর মেসেজ শুনে পুরোপুরি হয়েছি। মানে? মুসা মুখ ফেরালো। আমার কাছে তো সত্যি বলেই মনে হলো। গত সপ্তাহে টেলিভিশনে দ্য শান্টার সিনড্রোম ছবিটা দেখেছো? ওখানে পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার একটা দৃশ্য আছে। বাইরের গ্রহের বুদ্ধিমান প্রাণীরা স্পেসশিপ নিয়ে উদ্ধার করতে আসছে এক বিজ্ঞানী আর তার মেয়েকে। স্পেসশিপ নামার আগে একটা মেসেজ পাঠানো হয়। ঠিক বলেছ, একেবারে নকল, চেঁচিয়ে উঠল রবিন।
একটু আগে যে মেসেজটা শুনে এলাম তার হুবহু নকল। শুধু যাদের উদ্ধার করবে তাদের নামগুলো ছাড়া শুধরে দিল কিশোর। এমনকি পৃথিবী যে কাত হয়ে গেছে, মেরু অঞ্চল সরে চলে আসছে বিষুবরেখার দিকে, তাও বাদ দেয়নি। দূর হতাশ মনে হলো রবিনকে। আর আমি ভাবছিলাম সত্যি সত্যি বুঝি কিছু ঘটতে চলেছে। মজাটাই মাটি। তোমরা দুজনেই পাগল, কেঁপে উঠল মুসা। আল্লাহ রে আল্লাহ, কিয়ামতের সময় পৃথিবীর ধারে কাছে থাকতে চাই না আমি। 15 রান্স হাউসের ব্যাংকরুম। যার যার বিছানায় বসে আছে রবিন আর মুসা। কিশোর গেছে কুপারদের বাড়িতে। বরিশ নিচে রান্নাঘরে। তাকে সাবধান করে দেয়া হয়েছে, 3 গোয়েন্দা যে কিছু সন্দেহ করছে এরা যেন স্টাফদের কাউকে না বলে। 15 মিনিট পর ফিরে এলো কিশোর। ধীরে ধীরে উঠে এলো সিঁড়ি বেয়ে। ঘরে ঢুকলো গম্ভীর। মিস্টার কুপার বিশ্বাস করেননি তো? জানতে চাইল রবিন। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। বললেন, কবে কোন সিনেমা হয়েছে তার সংলাপ সংলাপ হুবহু মনে থাকার কথা নয় আমার। বলনি ওকে? মুসা বলল। তোমার মগজে একটা টেপ রেকর্ডার বসানো আছে। অনেক রকমে বোঝানোর চেষ্টা করেছি, শুনলেনই না। ছোট হওয়ার এই এক জ্বালা, তিক্ত কণ্ঠে বলল মুসা। বড়রা বিশ্বাসই করতে চায় না, চাপাচাপি করতে গেলে ধমক লাগিয়ে দেয়। ভুয়া সৈন্যদের কথা বললে না? রবিন বলল। আর শোনার কথা? সুযোগই দেননি বলার। কিছু বললেই খেকিয়ে ওঠেন। মিসেস কুপারকে বলতে পারতে, তাকেও বলার সুযোগ পায়নি। তবে সিনেমার সংলাপের কথা তিনি বিশ্বাস করেছেন। আসার সময় স্বামীর কাছ থেকে উঠে এসে বলে গেলেন রাতের খাওয়ার পর গিয়ে তাকে সব শুনিয়ে আসতে। বসে আছি কেন আমরা? রেগে উঠল মোসা। অন্যদের গিয়ে বললেই পারে, হয়তো সবাই পেয়েছে। সব কথা খুলে বলবো তাদেরকে। তাতে স্পাইটাও জেনে যাবে আমাদের সন্দেহের কথা। কুপারদের বিপদ আরও বাড়বে তাতে। হয়তো তখন জোর করেই সোনা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালাবে ডাকাতেরা। হ্যাঁ, সায় জানালো রবিন। গোলাগুলি চলবে, মানুষ মরবে। অপেক্ষাই করতে হবে আমাদের, বলল কিশোর। মিসেস কুপারকে বোঝানো হয়তো শক্ত হবে না, কিন্তু তাতেও বিশেষ লাভ হবে না। তিনি গিয়ে বলবেন স্বামীকে, এবং মিস্টার কুপার করবেন ঠিক তার উল্টো। ওই যে জোয়ান সেদিন বলল, মিসেস সাদা বললে মিস্টার বলেন কালো, এবং রাগলে র্যাটল চেনাকের চেয়ে খারাপ হয়ে যান, যোগ করল রবিন। চুপ করে এক মুহূর্ত রবিনের মুখের দিকে তাকিয়ে রইল কিশোর। কি হলো? কি যেন বললে? না, বললাম রাগলে র্যাটল চেনাকের চেয়ে খারাপ হয়ে যান মিস্টার কুপার। এই ছেলেরা! সিঁড়ির গোড়ায় জোয়ানের ডাক শোনা গেল। খাবার দেয়া হয়েছে, খেতে এসো। রান্নাঘরে ঢুকলো 3 গোয়েন্দা। বাটিতে বাটিতে স্যুপ ঢেলে দিচ্ছে জোয়ান। গরম বিস্কুটের প্লেটগুলো বাড়িয়ে দিচ্ছে জেনি। তোমরা তো ছিলে ওখানে। ছেলেদের দেখে বলল জেনি। বলো ওদেরকে কি শুনেছ? আমার কথা তো বিশ্বাসই করতে চায় না। ড্যাম সানের পাশে বসলো কিশোর। সানের অন্য পাশে বরিশ। কাপলিং আর ব্যানার বসেছে আরেক দিকে। মেসেজ এসেছে মিস্টার এবং মিসেস কুপারের জন্যে, বলল কিশোর। একটা স্পেসশিপ থেকে। পৃথিবীকে ঘিরে চক্কর দিচ্ছে এখন ওটা। মুসার রবিন বসলো। ওদের সামনে স্যুপের বাটি রাখলো জোয়ান। আমি হলে এসব কথা কাউকে বলতাম না। শ্রমিকদের তো নয়, এমনিতেই ভয়ে আধমরা হয়ে আছে ওরা। ছেলে মানুষ নয় ওরা, জোয়ান বলল স্থান। জানার অধিকার আছে ওদের। চামচ তুলে নিয়ে সেটার দিকে একবার তাকিয়ে আবার রেখে দিল ফোরম্যান। বাঁধের কাছ থেকে সমস্ত পাহারা সরিয়ে আনার হুকুম দিয়েছেন মিস্টার কুপার। কড়া আদেশ দিয়েছেন কেউ যেন ওখানে না থাকে। কেউ কোনো মন্তব্য করল না। পাগলামি, আবার বলল সান। এইমাত্র কথা হলো তার সঙ্গে। তিনি চান না কেউ ওখানে থাকুক। তারপর এসে জোয়ানের কাছে শুনি এই কথা। পৃথিবী যদি ধ্বংস হয়ে যাই মরবো আমরা। কাজেই হুঁশিয়ার থাকা উচিত আমাদের। বাঁচার চেষ্টাটুকু অন্তত করা উচিত। ড্যাম, জোয়ান বলল। মেসেজের কথা শুনলে সবাই আতঙ্কিত হয়ে যাবে। এমনিতেও আতঙ্কিত হয়ে আছে, গিয়ে বোঝানো উচিত। কেউ যেন ছোটাছুটি না করে।
এখান থেকে পালানোর চেষ্টা না করে। এখানে খাবার আছে, না খেয়ে মরবে না। উঁচু জায়গা আছে, পানি উঠলে ডুবে মরবে না। কিশোরের দিকে তাকালো ফোরম্যান। জেনি বলছিল স্পেসশিপ এসে নাকি মিস্টার এবং মিসেস কুপারকে তুলে নিয়ে যাবে। মাথা ঝোঁকালো কিশোর। রাত 10টায় নিজেদের কয়েকজনকে নাকি নামিয়ে দিয়ে গিয়েছিল ওরা। তাদেরকেও তুলে নেবে। তারাই বোধহয় আজ সকালে হামলা চালিয়েছিল আমাদের উপর। ওরা নেমেছে রাঞ্চে কুপারের কেউ যেন বাইরে যেতে না পারে সেটা দেখার জন্যে। রাঞ্চো কুপারের কেউ যেন বাইরে যেতে না পারে সেটা দেখার জন্যে। বাইরের কোনো শহরে গিয়ে যাতে খবর দিতে না পারে। এক চামচ স্যুপ তুলে মুখে ফেলল কিশোর। গিলে নিয়ে বলল, ওরা নামার সময় জনতার ভিড় থাকুক, ওখানে শিপে ওঠার জন্যে হুড়োহুড়ি করুক, এটা নিশ্চয় চায় না। শুধু কুপারদের তুলে নিয়ে যাবে, এই তো? আর কারো নাম তো বলিনি। নাক দিয়ে ঘুতঘুত করলো ফোরম্যান। হাসবো কি না বুঝতে পারছি না। কুপারদেরকে চাইবে কেন ওরা? কুপাররা জিনিয়াস নয়, বড় ধনী ব্যাস। কিয়ামতের দিনও কি তাহলে ধনীদেরই কদর বেশি হবে নাকি? শয়তানি, বলে উঠল কাপলিং। রসিকতা করছে কেউ আমাদের নিয়ে। ইচ্ছে করলেই রেডিও ব্রডকাস্টিংয়ে বাধা সৃষ্টি করা যায়, নতুন ব্রডকাস্টও করা যায়। সেটা এমন কোনো ব্যাপার না। জোয়ানের ভাই এখন এখানে থাকলে খুব ভালো হতো। রেডিও এক্সপার্ট তো, অনেক কিছুই বলতে পারত। জবাব দিল না জোয়ান, শুধু বিকৃত করে আঙুলওয়ালা হাতটা উঠে গেল গলার কাছে। আচ্ছা, রসিকতাই বা করবে কেন? বলল জনি। জেনি। কেন করতে যাবে এত ঝামেলা, টাকা খরচ? হয়তো মিস্টার কুপারের কোনো শত্রু, বলল ব্যানার। নিচু শান্ত কণ্ঠ। ধনী লোকের শত্রু থাকেই। কিন্তু আরও একটা কথা, সত্যি কি কোনো স্পেসশিপ আসতে পারে না? বহু দূরের কোনো গ্রহ থেকে পারে। যে ধ্বংসের কথা বলা হচ্ছে তাও ঘটতে পারে। অতীতে বহুবার পৃথিবীর আবহাওয়ায় অস্বাভাবিক পরিবর্তন হয়েছে, আমরা জানি। আরও একবার পরিবর্তন হতেই পারে। আবার ফিরে আসতে পারে বরফ যুগ, কিংবা মেরুর বরফ গলে গিয়ে পানিতে সয়লাব হয়ে যেতে পারে সমস্ত দুনিয়া। তাই যদি ঘটে, কি করব আমরা তখন? কোটি কোটি লোকের তো একই সমস্যা হবে। তখন যদি স্পেসশিপ আসে তুলে নিতে, কটা আসবে? কজনকে তুলে নেবে? যদি সেই ভাগ্যবানদের মাঝে আমাকেও একজন ধরা হয়, বলা হয়, এসো, আমি যাব না। কোথায় যাব? পরিচিত এই জন্মভূমি ছেড়ে আরেক দুনিয়ায়? সব কিছুই যেখানে অপরিচিত। সূর্যটা হয়তো অন্যরকম, এখানকার মতো চাঁদ উঠবে না ওখানকার আকাশে। হয়তো ঘাসের রঙও সবুজ না। না ভাই, আমি যাব না, এখানেই থাকবো, মরলে মরবো। বক্তৃতা থামালো চাষিদের সর্দার। আর কিছুই যদি না ঘটে? প্রশ্ন রাখলো সান। যদি স্পেসশিপ না আসে? আজকের কথা বলছি আমি। তাহলে রসিকতা তারা আর কি? নীরবে খেয়ে চলল এরপর সবাই। খাওয়া বলতে 3 গোয়েন্দা খাচ্ছে, বরিশ। অন্যেরা খালি খুঁটছে। জেনি আর জোয়ান তো প্রায় কিছুই মুখে তুলল না। খাওয়া শেষে বাইরে বেরোলো 3 কিশোর। কুপারদের ঘরের জানালার দিকে তাকালো। খুলে গেল জানালাটা। বেরিয়ে এলো মিসেস কুপারের মুখ। বলল, সামনে দিয়ে ঢোকো। তাই করলো ছেলেরা। বারান্দায় লোহার চেয়ারে বসে আছেন কুপার। গুড ইভিনিং, মিস্টার কুপার, বলল কিশোর। ভুরু কোঁচকালেন শুধু তিনি। সিঁড়ি বেয়ে উঠে এলো গোয়েন্দা প্রধান, পেছনে তার 2 সহকারী। মিস্টার কুপার, আজ যা যা ঘটেছে। ইয়াং ম্যান। কিশোরকে কথা শেষ করতে দিলেন না কুপার। যা বলার তখনই বলে দিয়েছি তোমাকে। উঠে চলে গেলেন ঘরে। খানিক পরে বারান্দায় বেরোলেন মিসেস কুপার। একটা চেয়ারে বসতে বসতে বললেন, বসো তোমরা। বসলো সবাই। বার্ট কেন কিছু শুনতে চায় না জানো? বললেন মিসেস কুপার। ও মনস্থির করে ফেলেছে যাবে। আমাকেও নিয়ে যাবে। পরনে সবুজ সোয়েটার আর স্কার্ট দেখালেন। এগুলো বদলে ফেলতে বলল। দূরের যাত্রায় এসব স্কার্ট ফার্ট নাকি সুবিধে হবে না। সিনাক্স
অনেক ভালো, সিলাক্স অনেক ভালো, হাসল কিশোর। আর কি কি ভাবে তৈরি হচ্ছেন? সঙ্গে কি নেবেন ঠিক করলেন আপনার স্বামী? কি বাঁচাতে চান? ও বলল ওর জিনিসপত্র অন্ধকারে গুছিয়ে নেবে। তাই নাকি? বলতে বলতে চেয়ারের পেছনে হাত নিয়ে গেল কিশোর। হেলান দেওয়ার জায়গার ওপাশে উপরের দিকে একটা গর্ত মতো লাগলো আঙুলে। কৌতূহল হলো, উঠে এসে দেখলো ভালো করে। মাটির ব্যাংকে পয়সা ফেলার যেমন ছিদ্র থাকে, অনেকটা সেরকমই ছিদ্র, তবে আরেকটু বড়। বিশ্রী না? বললেন মিসেস কুপার। সবগুলো চেয়ার টেবিলের মধ্যে আছে ওরকম। টেবিলগুলোতে তো কয়েকটা করে বানানোর খুঁত। ঘুরে এসে আবার চেয়ারে বসলো কিশোর। মিসেস কুপার, এই যে যাওয়াটা, এটাকে বিপজ্জনক মনে করছেন না আপনার স্বামী? একবারও কি ভাবেননি তাকে ফাঁদে ফেলার একটা কায়দা বের করেছে কিছু শয়তান লোক? মানে? আমরা এখন এখানে বন্দী হয়ে আছি মিসেস কুপার। চাইলেও আমাদেরকে বেরোতে দেয়া হবে না এখান থেকে। কিশোরের কথার সমর্থনে মাথা ঝাঁকালো রবিন আর মুসা। কেন? শান্ত থাকতে পারলেন না আর মিসেস কুপার। কারা ওরা? কি চায়? গেট আগলে বসে আছে যারা, তারা, এবং আরো কিছু লোক। মিস্টার কুপারের সোনার উপর চোখ পড়েছে তাদের। সামনের দরজা খুলে গেল। বেরিয়ে এলেন মিস্টার কুপার। স্ত্রীর অস্বস্তি ভরা চাহনি দেখে হেসে আশ্বস্ত করলেন। তার পাশে বসতে বসতে বললেন, জেলডা, নিশ্চয় বুঝতে পারছ আমিও শুনবো এখন ওদের কথা। কিশোর, শোনার কথা কি যেন বললে? হ্যাঁ স্যার, বলছি। দেখুন, আপনি ব্যাংক বিশ্বাস করেন না, জমি আর সোনা ছাড়া আর কোনো কিছুর উপর ভরসা করেন না। জমি কেনার পর আপনার টাকা যা অবশিষ্ট ছিল সব দিয়ে সোনা কিনে আপনি এই রানসেই কোথাও লুকিয়ে রেখেছেন। ঠান্ডা মাথায় একটু ভাবলেই এটা বোঝা যায়। বার্ট, স্বামীর দিকে তাকালেন মিসেস কুপার। এখানে সোনা রেখেছ? কই, কোনোদিন তো বলনি। ওটা তোমার জানার দরকার ছিল না, তাই বলিনি। ষড়যন্ত্রকারীরাও এটা বুঝেছে। আবার বলে গেল কিশোর, ওরা জানে সোনাগুলো এখানেই আছে, কিন্তু কোথায় আছে জানে না, তাই এক অদ্ভুত কৌশল করেছে। ফ্লাইং সসারের খেল দেখিয়ে সোনাগুলো বের করে নেয়ার ব্যবস্থা করেছে, এবং বলা যায় সফল হতে চলেছে ওরা। লম্বা দম নিলেন মিস্টার কুপার। হ্যাঁ, আরেকটু হলেই হয়ে যাচ্ছিল। গাধা প্রায় বানিয়ে ফেলেছিল আমাকে। সোনা নিয়েই স্পেসশিপে চড়তে যেতাম আমি। মাথা নাড়লেন তিনি। তবে এইবার ওরা টের পাবে, নাক টিপলে দুধ বেরোয়, ওরকম একটা ছেলে মিলিটারি সেজে এসে দেখাবো মজা। হ্যাঁ, তা পারতেন স্যার, বলল কিশোর, যদি আপনার সব লোকই বিশ্বাসী হতো। বিশ্বাসী? জ্বলে উঠল কোটিপতির চোখ। কি বলতে চাও? স্পাই আছে আপনার এখানে। এখানকার সমস্ত খবরাখবর বাইরে পাচার করে দিচ্ছে। আজ দুপুরে চুরি করে বেরিয়ে গিয়েছিলাম আপনার সীমানা থেকে। কি করে বেরিয়েছিলাম সংক্ষেপে জানালো রবিন। তারপর বলল, তাঁবুর কাছাকাছি গিয়ে ওদের কথাবার্তা শুনেছি। আপনি যে অন্য গ্রহে যেতে রাজি হয়ে যাবেন এ ব্যাপারে ওরা শিওর। ফিল টেলিফোনে কার সঙ্গে জানি কথা বলল লেফটেন্যান্ট, বোধহয় স্পাইটার সঙ্গে। আপনি যে দুপুরের খাওয়ার পর রাঞ্চে ঘুরতে বেরিয়েছেন সেটা জানানো হলো লেফটেন্যান্টকে। ফিল টেলিফোন কাজ নাকি করে না? আরও আগে জানালে না কেন আমাকে? জানাতে তো চেয়েছিলাম, বলল কিশোর। আপনি শুনতে চাইলেন না। যাই হোক, ষড়যন্ত্রকারীরা এতটা এগিয়ে এখন আর সহজে পিছাতে চাইবে না। যা নিতে এসেছে নেয়ার চেষ্টা ওরা করবেই, সেটা ঠেকাতে হবে। আর ইতিমধ্যে জানার চেষ্টা করতে হবে স্পাইটাকে। কিভাবে? যেভাবে যা করতে যাচ্ছিলেন তাই করবেন। ওদের বুঝতে দেয়া চলবে না যে আমরা বুঝে গেছি। ও দাঁড়াও, আসছি। উঠে ঘরে চলে গেলেন মিস্টার কুপার। খানিক পরে ফিরে এসে জানালেন সর্বনাশ হয়েছে। একটা বন্দুকও রাখেনি। দরজাটা কেউ খুলে রেখেছিল, সব নিয়ে গেছে। এবার সত্যি সত্যি বিপদে পড়লাম। 16 রাত 9টার কিছু পরে চুপি চুপি এগিয়ে চলেছে বরিস আর মুসা।
রান্স হাউজের উত্তরে, বাঁধের কাছের তৃণভূমিতে। বুঝতে পারছি না, বলল বরিস। সবাই যখন সবই যখন জানা গেছে, স্পেসশিপে চড়ার জন্যে আবার কেন যেতে চাইছেন মিস্টার কুপার? শিপই তো আসছে না। ওরা তার সঙ্গে চাতুরি করেছে, এবার উনি ওদের সঙ্গে চাতুরি করবেন। এটা কিশোরের বুদ্ধিতে। ওর অনেক বুদ্ধি, আমাদের সঙ্গে এলো না কেন? রান্সের লোকের উপর চোখ রাখতে চায়, দেখতে চায় কুপাররা চলে আসার পর কে কি করে। ও এলে ভালো হতো হতো আমাদেরকে যা যা করতে বলেছে তা করলেও খারাপ হবে না। তৃণভূমির উপরে উঠে লুকিয়ে থাকবো। মিস্টার কুপার একটা খেলা দেখাবেন, তারপর আপনি আর মিসেস কুপার পাহাড় ডিঙিয়ে চলে যাবেন ওপাশে পুলিশ আনতে। সব ঠিক ঠিক মনে আছে তো? আছে। আচ্ছা, মিসেস কুপার পাহাড় পেরোতে পারবেন? বললেন তো পারবেন। পাহাড়ে চড়ার নাকি অভ্যাস আছে তার। বাঁধের নিচে ক্ষেতের ধারে চলে এসেছে ওরা। চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় রূপালি লাগছে সবুজ ঘাস। পাহাড়ের গায়ে মাঝে মাঝে গভীর ছায়া, ওগুলো খাদ আর খাজ। বাঁধের পাশ ঘুরে উপরে উঠতে শুরু করলো দুজনে। মেঘের মতো সাদা কুয়াশায় ছেয়ে আছে উপরের তৃণভূমি। কুয়াশার ভেতরে ঢুকে হাতড়ে হাতড়ে একটা ঝোপ বের করলো মশা। দুজনে লুকিয়ে বসলো ওটার আড়ালে। সময় কাটছে খুব ধীরে। মনে হলো দীর্ঘ কয়েক যুগ পর কথা শোনা গেল বাঁধের নিচে। ভালো দেখা যায় না। কুয়াশার ভেতর দিয়ে আফসা মতো চোখে পড়ল মশার টর্চের আলো। পাথর গড়িয়ে পড়া শব্দ হলো। উঠে আসছেন মিস্টার এবং মিসেস কুপার। মশা আর বই যেখানে লুকিয়েছে তাদের কয়েক হাত সামনে দিয়ে চলে গেলেন দুজনে। মশা দেখল মিস্টার কুপারের বগলের তলায় বড় একটা পুটুলি। তার পাশে শান্ত পায়ে হাঁটছেন মিসেস, হাতেও বড় আর একটা পুটুলি। 10 মিটার মতো এগিয়ে থামলেন দুজনে। কুয়াশায় ঘিরে রেখেছে। যদি না আসে? জোরে জোরে বললেন মিসেস কুপার। আসবেই, ওরা কথা দিয়েছে। হঠাৎ জ্বলে উঠল উজ্জ্বল নীল সাদা আলো। চমকে উঠলেন মিসেস কুপার, স্বামীর কাছ ঘেঁষে এলেন। পাহাড়ের চূড়াটা যেন জ্বলছে। কুয়াশাকে চিরে ফালা ফালা করে ধোয়া বানিয়ে রাতের আকাশে উড়িয়ে দিচ্ছে সেই আগুন। অস্ফুট শব্দ করে উঠল বরিস। ইশারায় মুসাকে দেখালো। গোল কিছু একটা নেমে আসছে উপত্যকায়, ধীরে ধীরে নিঃশব্দে। ক্ষণিকের জন্য চূড়ার আগুন আড়াল করে দিল ওটা। আর একটু নামতেই জিনিসটার গায়ে প্রতিফলিত হলো আগুন। চকচক করে উঠল ওটার রূপালী শরীর। স্পেসশিপ, ফিসফিসিয়ে বলল বরিস। চুপ করতে বলল মশা। মাটিতে নামলো বিরাট গোল জিনিসটা। যেমন জ্বলেছিল তেমনি হঠাৎ করেই নেভে গেল নীল আগুন। কয়েক মুহূর্ত কিছুই ঘটল না। তারপর দেখা গেল দুটো মূর্তি এগিয়ে আসছে, পরনে স্পেস স্যুট, মাথায় হেলমেট। একজনের হাতে একটা টর্চ, নীল আলো বেরোচ্ছে ওটা থেকে। কুয়াশা অনেক হালকা হয়েছে। মুসা দেখল মূর্তি দুটো কুপারদের কাছে গিয়ে দাঁড়ালো। আলবার্ট কুপার, স্পষ্ট শোনা গেল কথা। জেল্ডা কুপার? হ্যাঁ, জবাব দিলেন কুপার। ও আমার স্ত্রী। যাওয়ার জন্য তৈরি? সঙ্গে জিনিসপত্র এনেছেন? একটাই জিনিস এনেছি আমি, যেটা আমার কাছে অমূল্য, জবাব দিলেন মিস্টার কুপার। হাতের পুতুলিটা দেখিয়ে বললেন, দ্য ডাঙ্কি। কি? দ্য ডাঙ্কি বইয়ের নাম, যেটা আমি এখন লিখছি। আমেরিকার সরকারি লোকদের নিয়ে লিখছি। ওদের সম্পর্কে আমার যা ধারণা তা বিশদভাবে তুলে ধরা হবে এ বইতে। আশা করি ওমেগাতে গিয়ে বইটা শেষ করার সুযোগ পাব। ভালোই হলো। ওখানে তো কাজের চাপে এখানে তো কাজের চাপে লেখারই সময় পাই না। শুধু এই? ওমেগাবাসের গলা যেন সামান্য কেঁপে উঠল। হাসি চাপতে কষ্ট হলো মশার। হ্যাঁ, এই তো, বললেন মিস্টার কুপার। আমার স্ত্রীও তার পছন্দের জিনিস নিয়ে এসেছেন। পুটুলিটা দেখালেন মিসেস কুপার। দুটো ছবি আছে এতে, আমার ছেলেদের আঁকা। আর আমার বিয়ের পোশাক। ফেলে আসতে পারলাম না, কিছুতেই মন মানল না। ও, বলল মহাকাশের আগন্তুক। বেশ, আসুন।
যেদিক থেকে এসেছে সেদিকে ফিরে হাঁটতে শুরু করলো মূর্তি দুটো। তাদের পেছনে চললেন স্বামী স্ত্রী। মুসা আর বরিশ দেখলো এগিয়ে যাচ্ছে চারটে মূর্তি। কয়েক পা এগিয়েই থামলো স্পেস স্যুটধারীরা। যার হাতে টর্চ সে সরে দাঁড়ালো একপাশে। চকিতে ঘুরল অন্য লোকটা, হাত উদ্ধত। এরকম দৃশ্য টেলিভিশনে অসংখ্যবার দেখেছে মশা। পিস্তল উঁচিয়ে ধরেছে স্পেস স্যুটধারী। খবরদার, নড়বে না। বড় গোল বস্তুটার দিকে এগিয়ে গেল টর্চ হাতে লোকটা। নিচু হয়ে কি জানে কি করলো। হঠাৎ পাহাড়ের চূড়ায় জ্বলে উঠল আবার আগুন। ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো আবার ফ্লাইং শসার। গতি বাড়ছে দ্রুত। আরো দ্রুত উঠে হারিয়ে গেল চূড়ার উপরের আকাশে। নেভে গেল নীল আগুন। আবার শুধু রূপালি জ্যোৎস্না তৃণভূমিতে। বাজি পোড়ালো না, বললেন মিস্টার কুপার। আমার লোকেরা ভাববে আমি চলে গেছি। সৈন্যরা ভাববে এবার স্বচ্ছন্দে রাঞ্চে ঢোকা যায়। এক হাতে হেলমেট সরালো পিস্তলধারী। অতি সাধারণ চেহারার একজন মানুষ, মাথায় লম্বা চুল। সঙ্গে সোনাগুলো নিয়ে এলেই ভালো করতে। যাগে, পাবো শেষ পর্যন্ত। জবাব দিলেন না মিস্টার কুপার। এক পা এগোলো লোকটা। পিস্তলটা আরো সামনে বাড়িয়ে ধরে বলল, দেরি করা যাবে না, এমনিতেই অনেক সময় নিয়েছি। এখন ঝটপট বলে ফেলো তো, কোথায় রেখেছ? ভয়ত্ব শব্দ করে উঠলেন মিসেস কুপার। বলো, আবার বলল পিস্তলধারী। অন্তত স্ত্রীর সাথে মুখ খোলো। কোথায় রেখেছ সোনাগুলো? পিস্তলটা মিসেস কুপারের কপাল বরাবর ধরল সে। দীর্ঘশ্বাস ফেললেন কুপার। ভেবেছিলাম কেউ জানবে না, জেনেই গেল। কি আর করা, টাকার চেয়ে জীবন বড়। হ্যাঁ শোনো, ওগুলো মাটির নিচের ঘরে, আমাদের বড় বাড়িটার। এগিয়ে এসে দ্বিতীয় লোকটাও সব শুনছিল। ঘুরে সরে গেল একপাশে। এক ধরনের ঝনঝন শব্দ হলো, অনেকটা কলিং বেলের মতো। বাহ, বললেন মিস্টার কুপার। ফিল্ড টেলিফোন। জবাব দিল না পিস্তলধারী। দাঁড়িয়ে রইল একভাবে। সঙ্গে আনেনি। শোনা গেল দ্বিতীয় লোকটার কথা। হ্যাঁ, বলছে বড় বাড়িটার মাটির নিচের ঘরে। ফিরে এলো দ্বিতীয় লোকটা। মুসা বুঝল কোনো বড় পাথরের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে টেলিফোন সেটটা। সোনাগুলো পাওয়া গেলে বেঁচে যাবে, হুমকি দিল পিস্তলধারী। নইলে তোমাকে আর তোমার বউকে শুদ্ধ পুঁতে ফেলবো ওই ঘরে মাটির তলায়। তাই নাকি? বলতে বলতে নড়ে উঠলেন মিস্টার কুপার। এক ধাক্কায় মাটিতে ফেলে দিলেন মিসেস কুপারকে। ঘটনার আকস্মিকতায় চমকে গেল পিস্তলধারী। দ্বিধা করল এক মুহূর্ত। গর্জে উঠল পিস্তল। চেঁচিয়ে উঠল লোকটা। হাত থেকে পড়ে গেল পিস্তল। নড়বে না, ধমক দিলেন কুপার। তার বাড়ানো হাতে আরেকটা পিস্তল। জেলডা, ওটা তুলে নাও। কুপারের কথা শেষ হওয়ার আগেই মাটিতে পড়ে থাকা পিস্তলটা তুলে নিলেন মিসেস কুপার। হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। একটু আগে সে যে কুপারকে শাসাচ্ছিল। আহত হাতটা আরেক হাতে ধরে ফুপিয়ে উঠল। পিস্তল পেলে কোথায়? সব তো সরিয়ে ফেলা হয়েছিল, জিজ্ঞেস করল টর্চধারী। আমার বাবার পিস্তল, জানালেন মিস্টার কুপার। সবসময় বালিশের তলায় রাখি। অস্ত্রগার লুট করেছে তোমার সঙ্গী সাথীরা, এটার কথা জানেই না। গলা চড়িয়ে ডাকলেন কুপার। মুসা, বরিশ। সারা দিয়ে উঠে দাঁড়ালো মুসা, এগিয়ে গেল। দুজনই মনে হচ্ছে, বললেন কুপার। আরও থাকলে এতক্ষণে হাজির হয়ে যেত। স্ত্রীর দিকে ফিরলেন। জেলডা, পাহাড় পেরোতে পারবে তো? পারবো। আগে ওর হাতটা বেঁধে দিই। বাট, রুমালটা দাও তো। আমি জানি তোমার কাছে পরিষ্কার রুমাল আছে। অনিচ্ছা সত্ত্বেও রুমাল বের করে দিলেন কুপার। আহত লোকটার জখমি হাত বেঁধে দিলেন মিসেস কুপার। ইতিমধ্যে অন্য লোকটার হাত থেকে টর্চ কেড়ে নিয়ে টেলিফোন সেটটা খুঁজতে গেছে মুসা। যা অনুমান করেছিল ঠিকই, পাওয়া গেল একটা পাথরের আড়ালে। টেনে অনেকখানি তার ছিঁড়ে নিয়ে এলো। সে আর বরিশ মিলে শক্ত করে হাত পা বাঁধল ডাকাত দুটোর। স্বামীর পকেট থেকে পিস্তল বের করে নিয়ে নিজের কোমরের বেল্টে গুঁজলেন মিসেস কুপার। বরিশের দিকে হাত নেড়ে বললেন, এসো যাই। বেরোতে পারবে তো? মাথা ঝাঁকিয়ে সায় জানালো বরিশ। দক্ষ পর্বতারোহীর মতো পাহাড় বেয়ে উঠতে শুরু করলেন মিসেস কুপার।
তার পেছনে থাকতে বরিশেরই বরং কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুসা আর কুপার। অনেক সময় লাগলো খাড়া চূড়ায় উঠতে। তারপর ওপাশে অদৃশ্য হয়ে গেল দুজনে। সাংঘাতিক মহিলা, গর্ব করে বললেন কুপার, আমার স্ত্রী। ঘাসের উপর পড়ে থাকা দুই ভিনগ্রহবাসীর দিকে তাকালেন একবার। মুসাকে ডাকলেন, এসো যাই। সারা রাত এখানে থাকার কোনো মানে হয় না। 17। রান্স হাউসের সামনে ডাইবয়েতে দাঁড়িয়ে আছে শেঠ মর্টন। হাতের রাইফেলটা আকাশমুখো করে গুলি ছুড়ল। যা যা ঘরে ঢোকো, চেঁচিয়ে আদেশ দিল সে। জলদি, 2 মিনিট সময় দিলাম। পাহাড়ের উপরে আগুন দেখার জন্য শ্রমিকেরা যারা বেরিয়েছিল ঘরে ঢুকে পড়ল আবার। কটেজের দরজা বন্ধ করে দিল। রান্স হাউসে ঢুকলো মর্টন। কর্মচারীরা সব রান্নাঘরে রয়েছে। রবিনার কিশোরও ওখানে। দরজার কাছে চেয়ারে বসেছে রক। হাটের উপর আড়াআড়ি ফেলে রেখেছে একটা রাইফেল। জেনি এস্টার আর জোয়ান মার্টিঙ্গেলের দিকে তাকালো মর্টন। টেবিলের কাছে বসে আছে দুজনে, কোলের উপর হাত। ওদের পাশে চেয়ারে হেলান দিয়ে মাথা একপাশে কাত করে বসেছে ড্যাম সান। কাপলিং আর ব্যানার বসেছে আর একটু দূরে, উত্তেজিত। টেবিলের এক মাথার কাছে বসেছে রবিন আর কিশোর। আরেকটা ছেলে কোথায়? ছিল না আরেকটা? বলল মর্টন। কিশোরের দিকে চেয়ে ভুরু নাচালো। এই, তোমার দোস্ত কোথায়? জানি না, খানিক আগে বেরিয়ে গেছে, আসছে তো না। সন্দেহ ফুটল মর্টনের চোখে। ছেলেটা নেই এখানে, রক জানালো। উপরতলায়ও খুঁজে এসেছে বেন। আমি যাব? ছাউনিতে গিয়ে দেখব? দরকার নেই, পালালেও বেশি দূর যেতে পারবে না। এদেরকে আটকে রাখো, তাতেই চলবে। টেবিলের ধারে বসা মানুষগুলোকে দেখালো মর্টন। কেউ কিছু করার চেষ্টা করলেই গুলি চালাবো। বেরিয়ে এলো সে। বাইরে পাহারারত অস্ত্রধারী দ্বিতীয় লোকটাকে কিছু বলল। তারপর চলে গেল বড় বাড়িটার দিকে। রান্স হাউজের রান্নাঘরে বসে ঘড়ি দেখল কিশোর। 10:30 প্রায় বাজে। পাহাড় চূড়ায় আগুন দেখা দিয়েছিল 20 মিনিট আগে। অনুমান করল মাঝরাতের আগে সাহায্য আসবে না। লম্বা সময়, দীর্ঘ চাউ টানটান অপেক্ষার অনেকগুলো বিরক্তিকর মুহূর্ত। চেয়ারে হেলান দিয়ে কান পেতে রইল সে। বড় বাড়িটার নিচের ঘরে ধূপধাপ আর ভাঙাচোরার আওয়াজ এখান থেকেও শোনা যাচ্ছে। রক আর বেন ছাড়া আরও 3জনকে সঙ্গে এনেছে মর্টন। নিশ্চয় ওরাও গিয়ে নিচের ঘরে ঢুকেছে। সোনা খুঁজছে ট্যাঙ্ক আর বাক্সের ভেতর। মুখে হাত দিয়ে হাসি ঢাকলো কিশোর। অনেক সময় লাগবে ওদের। বাক্স আর ট্যাঙ্ক খোঁজা শেষ করে নিশ্চয় কাঠের গাদা সরাবে, কয়লার স্তূপের নিচে খুঁজবে। অনেকক্ষণ ধরে নানা রকম শব্দ হলো। তারপর শুরু হলো ভারী ধুমধুম আওয়াজ। গাইতি দিয়ে মেঝের সিমেন্ট ভাঙা হচ্ছে। মাটির তলায় খুঁজবে। 5 মিনিট 10 অবশেষে থামলো গাইতির কোপ। আওয়াজ শুনে বোঝা গেল খন্তা দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছে। চেয়ারে নড়ে চড়ে বসলো রক। দেয়াল ঘড়ির দিকে তাকালো। মাটি খোঁড়ার আওয়াজ থামলো। দুরুস করে বিকট এক শব্দ। ঠেলে কাঠের স্তূপ নিচের মেঝেতে ফেলেছে। আবার গাইতির শব্দ। কাঠের গাদা সরিয়ে ওখানকার সিমেন্ট ভাঙা হচ্ছে। তারপর আবার খন্তা দিয়ে মাটি খোঁড়ার পালা। 1.5 ঘন্টা। ঘড়ি দেখে হিসেব করলো কিশোর। 1.5 ঘন্টা আগে পাহাড় চূড়ায় আগুন দেখা গিয়েছিল। শুরু হলো অন্যরকম শব্দ। কয়লা সরাচ্ছে। আবার গাইতি, তারপর খন্তা। 2 ঘন্টা পেরোলো। নিচের ঘর থেকে বেরিয়ে এলো মর্টন। রান্নাঘরে ঢুকলো। ঘাম চুপচুপে শরীর। হাত মুখে কাপড়ে কালি ময়লা। কাঁধের কাছে এক জায়গায় শার্ট ছেঁড়া। লম্বা চুল এসে পড়েছে মুখের উপর। ঘামে ভিজে কপালের সঙ্গে লেপ্টে রয়েছে কয়েক গোছা। কোমরে ঝোলানো পিস্তলের খাপে হাত রেখে রকের দিকে চেয়ে বলল, ফাঁকি দিয়েছে, মিছে কথা, ওখানে নেই। যাচ্ছি, কুপার ব্যাটার ছাল ছাড়াবো গিয়ে। সত্যি কথা বের করে ছাড়বো মুখ দিয়ে। হাতের দস্তানা সরান না কেন? জিজ্ঞেস করলো কিশোর। সবসময় দেখি পড়ে থাকেন। ঝট করে কিশোরের দিকে ফিরল মর্টন। চোখের তারায় অস্বস্তি। শীত নেই কিন্তু, শীত নেই, কিছু নেই। আবার বলল কিশোর।
এটা দস্তানা পরে থাকার সময় নয়। কিন্তু না পড়লেও চলে না, তাই না? বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েও কিশোরের পরের কথাটা শুনে থমকে গেল মর্টন। অনেক ভেবে বুদ্ধি করে সাজিয়েছেন সবকিছু, কিশোর বলল। তবে আপনাদের পরিকল্পনার কাঁচামাল সব এখানে মজুদই ছিল। একজন মহিলা যিনি বিশ্বাস করেন উদ্ধারকারীরা আসবে, তাই আপনারা বানিয়েছেন স্পেসশিপ। একজন মানুষ যিনি বিশ্বাস করেন ভয়ানক কোনো কারণে ধ্বংস হয়ে যাবে বর্তমান সভ্যতা, তার সেই বিশ্বাসে ইন্ধন জুগিয়েছেন। রেডিও জ্যাম করে দিয়েছেন, সিবি ট্রান্সমিটার ব্যবহার করেছেন না? কোথায় লুকিয়েছেন ওটা? কোনো পাহাড়ের চূড়ায়? যাই হোক, রেডিও সিগন্যাল জ্যাম করে দিয়ে সব কটা টেলিভিশনের অ্যান্টেনার তার কেটেছেন, টেলিফোনের তার কেটেছেন, বিদ্যুতের তার কেটেছেন। বাইরের জগৎ থেকে আলাদা করে দিয়েছেন এই রান্সকে। এই শেট, অধৈর্য হয়ে বলল রক। যাও না, ওর বক বক ওর বকর বকর ওর বকর বকর শুনছো? দেরি করিয়ে দিচ্ছে তো। দরজার দিকে পা বাড়ালো মর্টন। দস্তানা খুলবেন না লেফটেন্যান্ট? আবার ডাকলো কিশোর। থেমে গেল মর্টন। কিশোরের চোখে কি যেন খুঁজছে। চমৎকার সাজিয়েছেন শেঠ, বলল কিশোর। অদ্ভুত সব ঘটনা দেখে এসেছেন, এমন একটা ভাব দেখাচ্ছিলেন সেদিন। দারুণ অভিনয়। আলবার্ট কুপারের ভয়ে ভীত তোতলাচ্ছিলেন, আবার ওদিকে উপরওয়ালার আদেশও পালন করছিলেন। সত্যি প্রশংসা করার মতো। বিশ্বাস করিয়ে ছেড়েছিলেন মিস্টার কুপারের মতো লোককেও। পাহারা পাঠিয়ে দিলেন কুপার। ভয়াল পরিবেশ সৃষ্টিতে না বুঝে আপনাদের সহযোগিতা করে বসলেন তিনি। তারপর পাহাড়ের চূড়ায় নীল আগুন, স্পেসশিপ, তৃণভূমিতে মেষপালকের বেহুশ হয়ে পড়ে থাকা পোড়া চুল। শিপটা কি দিয়ে বানিয়েছেন? হিলিয়াম গ্যাস ভরা বেলুন নিশ্চয়। ডা পাঞ্চো আসলেই ভেড়াগুলোকে দেখতে গিয়েছিল। সুবিধা করে দিয়েছিল আপনাদের। আপনার লোকেরা তাকে পিটিয়ে বেহুশ করলো, চুল পুড়িয়ে দিল। দেখে মনে হলো রকেটের আগুনের আছে বেচারা চুল ঝলসে গেছে। আহা! তারপর ভিনগ্রহবাসীদের আগমনের সাক্ষাৎ প্রমাণ দিল আপনার লোক। আমাদের মেরে বেহুশ করে আজ সকালে একেবারে স্পেস স্যুট পরে এসেছেন। মিস্টার কুপারকে বিশ্বাস করাতে চেয়েছিলেন উদ্ধারকারীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তিনি সেটা বিশ্বাস করেছেন। ভেবেছিলেন সঙ্গে করে সমস্ত সোনা নিয়ে যাবেন, কিন্তু তিনি নেননি। বড় হতাশ করা হলো আপনাদেরকে। পাথরের মূর্তি হয়ে গেছে জানো মর্টন। চোয়াল কঠিন, দৃষ্টি শীতল। সোনা? সোনার কথা কি জানো তুমি? আপনি যতখানি জানেন ততখানি। ব্যাংকে ব্যাংকে বিশ্বাস করেন না মিস্টার কুপার, তাই তার সব টাকা দিয়ে সোনা কিনে এই রানসেই কোথাও লুকিয়ে রেখেছেন। ভালো কল্পনা শক্তি থাকলে যে কেউ বুঝে নিতে পারে এটুকু। এরপর আপনার একজন স্পাইয়ের দরকার হলো এই দুর্গের কোথায় কি হচ্ছে না হচ্ছে সে খবর পাচারের জন্যে। স্পাই পেতে অসুবিধে হলো না। আপনার খুব নিকট আত্মীয়, তাই না লেফটেন্যান্ট? এমন একজন যে আপনার মতো করেই বলে। রাগলে র্যাটল চেনেকে চেয়ে খারাপ হয়ে যায় মিস্টার কুপার। এমন একজন যার হাতের করে আঙুলও আপনার মতোই জন্ম বিকৃত। ভাই বোন তো দুজনের এরকম হতেই পারে, তাই না মিস জোয়ান? রান্নাঘরে স্তব্ধ নীরবতা। ধীরে ধীরে সামনে ঝুঁকলো জোয়ান। আগুন ঝরল চোখ থেকে। তোমাকে তোমাকে না, কিছু করতে পারবেন না। জোয়ানকে কথা শেষ করতে দিল না কিশোর। কারুরই কিছু করতে পারবেন না আপনি। নিজেকে বাঁচাতে হিমশিম খাবেন। সে চেষ্টা অবশ্য আপনি একা করবেন না, এখানে আরও অনেকেই করবে। যাকগে, যা বলছিলাম, এখানকার সব খবর পাচার হতে লাগলো ফিল্ড টেলিফোনের মাধ্যমে। লুকানো আছে সেটটা। কোথায় মিস জেনি স্টার? ঘোড়ার রাস্তা বলে জেনির দিকে চেয়ে হাসল কিশোর। মিসেস কুপার আপনাকে রেডিও নিয়ে বসতে বলেননি, আপনি নিজের ইচ্ছেই বসেছিলেন।
মিস জোয়ানের রেডিওটা। ওটার ভেতরে একটা খুদে টেপ রেকর্ডার লুকানো আছে। না, মহাকাশের বার্তা আর প্রেসিডেন্টের ভাষণ ওই টেপ থেকেই বেরিয়েছে। নিরাসক্ত হয়ে আর বসে থাকতে পারল না জেনি। ভয় ফুটেছে চোখে। আমি এসবের কিছুই জানি না। নিশ্চয় জানেন। আপনি আর আমাদের এই লেফটেন্যান্ট মিস্টার শেড মর্টন দুজনে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। জোয়ানের ঘরে ছবি দেখেছি। নিউ ইয়ার্স ইভ পার্টির সময় তোলা। তাতে একজোড়া তরুণ তরুণীর নাচের দৃশ্য আছে। মহিলার লম্বা লম্বা চুল, পুরুষটির মুখে দাড়ি। এখানে আসার আগে চুল ছোট করে নিয়েছেন মিস জেনি, তাই চিনতে দেরি হয়েছে আমার। লেফটেন্যান্ট তার দাড়ি কামিয়ে নিয়েছে। বিচ্ছুটাকে গুলি করব? রাইফেলে হাত রাখল রক। করো, কঠিন কণ্ঠে বলল ড্যাম সান। তবে তার আগে আমাদের সবাইকে গুলি করে মেরে নিতে হবে। পাইকারি খুনে হাত রাঙাতে চাও? জোয়ানের দিকে ফিরল। কি কুক্ষণেই যে তোমাকে চাকরি দিয়েছিলাম। আমার সুপারিশ না হলে কি আশা করেছিলে? চেঁচিয়ে উঠল জোয়ান। সারাদিন পরের বাড়ির বাদিগিরি করব? এতদিন করতে হয়নি, কিন্তু এবার হবে। বাদিগিরি না, আরও খারাপ কাজ করতে হবে। ফ্যান্টেয়ার জেলখানায়। কক্ষনো না। ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো জোয়ান। শেট, চলো বেরিয়ে যাই। এমনিতেই দেরি হয়ে গেছে, জলদি করো। দূরে ইঞ্জিনের শব্দ শোনা গেল। এগিয়ে আসছে একাধিক গাড়ি। কারা আসছে? উঠে দাঁড়ালো রক। উঠে একপাশের একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালো কিশোর। কেউ বাধা দিল না তাকে। চোখে পড়ল একটা ছোট ঝোপ থেকে বেরিয়ে পেছন ফিরে বসে থাকা গার্ডের দিকে চুপি চুপি এগিয়ে যাচ্ছে একটা ছায়ামূর্তি। গার্ডের পেছনে গিয়ে তার মাথায় কি যেন ঠেকালো। মূর্তিটার চলার ধরন দেখেই বুঝতে পারল কিশোর মিস্টার কুপার। খোয়া বিছানা পথ ধরে ছুটে এলো দুটো গাড়ি। রান্স হাউজের কাছে এসে ব্রেক কষল। দমাদম খুলে গেল সামনে পেছনের দরজা। হুড়মুড় করে নেমে এলো অস্ত্রধারী লোকেরা, শেরিফের লোক। একটা গাড়ির পেছন থেকে নামলেন মিসেস কুপার। আরে, তুমি নামলে কেন? চেঁচিয়ে হুঁশিয়ার করলেন মিস্টার কুপার। গোলাগুলি চলতে পারে, কিন্তু একটা গুলিও চলল না। নীরবে ধরা দিল ষড়যন্ত্রকারীরা। এছাড়া আর কিছু করারও ছিল না তাদের। গুলি করে পুলিশ মারলে কিংবা আহত করলে শাস্তির পরিমাণ বেড়ে যাবে অনেক বেশি। তার চেয়ে চুপচাপ থেকে কম শাস্তি মাথা পেতে নেওয়াটাই ভালো মনে করল ওরা। স্ত্রীকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন মিস্টার কুপার। কিশোরের দিকে চেয়ে হাসলেন। না, আশা আছে মানব জাতির। তোমাদের মতো ছেলে যখন আজও জন্মায় এই পৃথিবীতে, বুঝতে পারছি টিকে যাবে এই সভ্যতা। 18। 10 দিন পর এক রৌদ্রোজ্জ্বল বিকেলে মিস্টার ক্রিস্টোফারের অফিসে তার সঙ্গে দেখা করল 3 গোয়েন্দা। অ্যাপয়েন্টমেন্ট করে এসেছে। তাদের জন্যে অপেক্ষা করছেন বিখ্যাত চিত্র পরিচালক। নতুন কেসের রিপোর্ট ফাইল বিশাল টেবিলের উপর দিয়ে ঠেলে দিল রবিন। নীরবে পড়লেন পরিচালক, তারপর মুখ তুললেন। অনেক মাথা কাটিয়ে ভালো বুদ্ধি বের করেছিল ওরা, শেষ রক্ষা করতে পারল না। মুচকি হাসলেন। 3 গোয়েন্দাকে গণায় ধরেনি তো, তাই ফেসেছে। কিছু কিছু লোক ইচ্ছে করে বিপদে পড়ে নিজের দোষে, বলল কিশোর। এই যেমন মিস্টার কুপার। সুযোগ তো তিনিই দিয়েছেন। দুনিয়ার কোটি কোটি লোক ব্যাংকে টাকা রাখছে, তুলছে, সব কিছুই করছে। তার কেন ব্যাংকের উপর বিশ্বাস নেই? চোর ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্যই তো লোক ব্যাংকে টাকা রাখে, সেটা নিরাপদেও থাকে। উদ্ভট কিন্তু কিছু বিশ্বাসও আছে, মানে ছিল তার। সাংঘাতিক কিছু ঘটবে, ধ্বংস হয়ে যাবে সভ্যতা, বিদ্রোহ দেখা দেবে সারা আমেরিকা জুড়ে। তার স্ত্রী আছে আরেক বিশ্বাস। এখনো সেই বিশ্বাসে ফাটল ধরেনি। উদ্ধারকারীরা এসে নাকি উদ্ধার করে নিয়ে যাবে পৃথিবীর মানুষকে। ষড়যন্ত্রকারীরাও পেয়েছে সুযোগ, দুজনের বিশ্বাসকে কাজে লাগিয়েছে। স্পেসশিপের খেলা দেখিয়ে আরেকটু হলেই সর্বনাশ করে দিয়েছিল। ইয়ে, ক্লাম্পের মতো জিনিসটা কি জানা গেছে? জিজ্ঞেস করলেন পরিচালক।
দস্তা নকশা এঁকে দিয়েছেন শেঠ মর্টন। নিজে দাঁড়িয়ে থেকে এক ওয়ার্কশপ থেকে বানিয়ে নিয়েছে। ওটা দিয়ে কোনো কাজই হয় না, নিছকই মন গড়া জিনিস। তৃণভূমিতে ফেলে রেখে বিশ্বাস করাতে চেয়েছে স্পেসশিপ থেকে পড়েছে। রেখে দিয়েছেন জিনিসটা মিস্টার কুপার, পেপার ওয়েট হিসেবে ব্যবহার করবেন। কয়েকটা প্রশ্নের জবাব নেই রিপোর্টে, লেখনি। রবিনের দিকে চেয়ে বললেন পরিচালক। এই যেমন প্রথমেই ধরো, রাঞ্চ থেকে না হয় লোক বেরোনো বন্ধ করেছে ওরা, কিন্তু রাস্তার ট্রাফিক, ওই পথে যানবাহন চলাচল ঠেকিয়েছে কিভাবে? সহজ জবাব দিল রবিন। পথের দুই মাথায় দুটো সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, রাস্তা বন্ধ, মেরামতের কাজ চলছে। তাছাড়া ওই পথে ট্রাফিক চলাচল খুবই কম, তাই ঝুঁকিটা নিয়েছিল মর্টন। হ্যাঁ, ঝুঁকি ছিল। কারো সন্দেহ হলে, কেউ খোঁজ করতে এলেই, যাগ্গে। ঘোড়ার গায়ের গন্ধ কার গায়ে ছিল? জেনি স্টার? হ্যাঁ, জবাব দিল কিশোর। ভোরে আমাদের বেরোতে দেখেছে জেনি। আস্তাবলে ঢুকে ফোন করেছে দলের লোকদের। তৃণভূমিতে যে দুজন ছিল তাদের সতর্ক করে দিয়েছে। নিজে পিছু নিয়েছে আমাদের। কুয়াশার মধ্যে ওই দুজন ধরেছে আমাকে আর মুসাকে, আর জেনি মেরেছে রবিনকে। ঘোড়া পোষে তো, ওর গায়েও ঘোড়ার জোর। আস্তবল থেকে বেরিয়েছে, তাই গায়ে ঘোড়ার গন্ধ লেগেছিল। ফিরে এসে নিশ্চয় গোসল করেছে, ফলে চলে গিয়েছিল গন্ধ। হ্যাঁ, মাথা দোলালেন পরিচালক। ঘোড়ার সঙ্গে থাকলে গায়ে ঘোড়ার গন্ধ লাগেই। টেলিফোন সেটটা কি আস্তবলেই পাওয়া গেছে? হ্যাঁ। কুয়াশার ব্যাপারটা কি? বিশেষ একটা জায়গা থেকে কুয়াশা ওঠে, ফগ মেশিন বসিয়েছিল নাকি? মাথা ঝাঁকালো কিশোর। হ্যাঁ, কুয়াশার দরকার ছিল ওদের, যন্ত্রপাতি লুকানোর জন্যে, আরও নানা কারণে। গ্যাস ট্যাঙ্ক রেখেছে বেলুন ওড়ানোর জন্যে। অনেক লম্বা দড়ি দিয়ে বাঁধা থাকতো বেলুনটা। পাহাড়ের চূড়ায় আগুন নিভে গেলে দড়ি ধরে টেনে ওটা আবার নামিয়ে লুকিয়ে ফেলা হতো কুয়াশার মধ্যে। চূড়ার উপর অনেকগুলো করে বাজি রেখে আসতো। নিচে থেকে ওগুলো জ্বালানোর ব্যবস্থা করতো ব্যাটারি আর তারের সাহায্যে। দূর থেকে ডিনামাইট ফাটানো হয় যে পদ্ধতিতে, অনেকটা সেভাবে আগুন ধরানো হতো বাজির স্তূপে। বাজি পোড়ানোর সময় জ্বলে উঠত নীল আগুন। ওই আগুনের আলোয়ই আলোকিত হতো বেলুনটা। দূর থেকে মনে হয়েছে ফ্লাইং সসার। ওরা ভেবেছিল কিশোর থামলে বলল রবিন, সোনাগুলো সঙ্গে করে নিয়ে যাবেন মিস্টার কুপার। যেতেনও সময় মতো কিশোর পাশা ওখানে না থাকলে। রবিনের কথাটা শেষ করলো মুসা। টাকা তো সব যেতই। কত বড় লজ্জা থেকে যে বেঁচে গিয়েছেন মিস্টার কুপার। পুলিশের কাছে গিয়ে বলা, ফ্লাইং শশারে চেপে ভিনগ হয়ে যেতে চেয়েছিলেন। আমার সব কেড়ে নিয়েছে ডাকাতেরা। পরদিন সেটা খবরের কাগজে উঠত। হায় হায় রে, জীবনে আর রাস্তায় বেরোতে পারতেন না লোকের হাসির ঠেলায়। যাক, বাঁচিয়ে তো দিয়েছ। সেদিন টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখলাম। একজন পুলিশ অফিসার মূল্যবান একটা কথা বলেছে। বলল, অপরাধীরা যতটা মাথা খাটায় অপরাধের পেছনে, সেটা ভালো কাজে খাটালে অনেক উন্নতি করতে পারত, নিজের এবং অন্যের। থামলেন এক মুহূর্ত। কি ভাবলেন? জিজ্ঞেস করলেন, জেনি আর জোয়ান কি সোনা লুটের মতলবেই রাজ্যে চাকরি নিয়েছিল? না, বলল কিশোর। চাকরি করার জন্যই নিয়েছিল, কিন্তু ঢোকার পর মিস্টার আর মিসেস কুপারের স্বভাব চরিত্র দেখে সোনা লুকানো আছে বুঝতে পেরে সোনা লুটের ফন্দি ঢুকেছে মাথায়। ভাইয়ের সঙ্গে আলোচনা করেছে জোয়ান। তারপর অনেক চিন্তা ভাবনা করে সেট সাজিয়েছে। টাকার লোভ ভালো মানুষকেও খারাপ করে দেয়। তো সোনাগুলো কোথায় লুকিয়েছেন? মিস্টার কুপার বলেছেন তোমাদেরকে? না, জিজ্ঞেসও করিনি। জানিই তো কোথায় আছে। লোহার চেয়ার টেবিলের ভেতরে? হ্যাঁ, অর্ডার দিয়ে বানিয়েছেন ওগুলো। সবগুলোর ফ্রেম ফাঁপা। স্টাম্প কোম্পানির কাছ থেকে সোনা কিনেছেন। বলেছেন মোহরের মতো করে বানিয়ে দিতে। তারপর ওই মোহর গর্ত দিয়ে ফেলে দিয়েছেন চেয়ার টেবিলের ফাঁপা পাইপের মধ্যে। এখনো কি আছে ওখানেই? বোধহয় না, ধারণা পাল্টেছে তার।
সেদিন তো বললেন সমস্ত সোনা নিয়ে গিয়ে রাখবেন ব্যাংকে, আর কোনো অঘটন যদি ঘটেই কোটি কোটি লোকের যা অবস্থা হয় তারও তাই হবে। তা তো ঠিকই, দুনিয়ার আর সব লোক যদি মরেই গেল, রাঞ্চো কুপারের গুটি কয় লোক বেঁচে থেকে কি করবে? নিদারুণ নিঃসঙ্গতা পাগল করে দেবে সব কজনকে। এভাবে বাঁচার কোনো অর্থ নেই। আর ড্যাম সানের সঙ্গে আমিও একমত। আমাকে যদি নিতে আসে উদ্ধারকারীরা, বিশ্বাস তো করি না, ধরো যদি আসে, তাহলে আমিও যাব না। জন্মেছি এখানে, মরবো এখানে। ঠিকই তো স্যার, একমত হলো মুসা আমান। কোথায় কোন অজানা অচেনা জায়গায় গিয়ে পড়ব, কি খায় কি দায় জানি না, আদেও খায় কিনা তাই বা কে জানে। শেষে না খেয়ে মরব, তার চেয়ে। হেসে উঠল সবাই। আইসক্রিমের অর্ডার দিলেন পরিচালক, যাতে না খাওয়ার কষ্ট থেকে রেহাই পায় মুসা আমান। সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।